ওয়েলকাম টু এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার। এডুকেশন বাই মনোজিৎ সরকার কোচিং সেন্টার পক্ষ থেকে আমি মনোজিৎ সরকার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কে 1000টি প্রশ্নের যে সিরিজটি তার প্রথম সেট এমসিকিউ টাইপের। আর এটি আমি সম্পূর্ণ এআই দিয়ে তোমাদের সঙ্গে ওয়েলকাম টু এক্সাম প্রেপ বাংলা। চলো আজকে শুরু করি ইন্ডিয়ান পলিটি এমসিকিউ প্র্যাকটিস সেট 1। এই সেটটা WBCS প্রিলিমসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পলিটি থেকে প্রতি বছর নিশ্চিতভাবে প্রশ্ন আসে। বন্ধুরা, পলিটি মানে কিন্তু শুধু আর্টিকেল মুখস্থ করা না। পলিটি মানে হলো কনসেপ্ট ক্লিয়ার আর তার সাথে অপশন এলিমিনেশন। কারণ পরীক্ষায় প্রশ্ন আসে খুব ট্রিকিভাবে, কখনো ফান্ডামেন্টাল রাইটস, কখনো ডিএসপি, কখনো পার্লামেন্ট, কখনো বা প্রেসিডেন্ট পিএম, আবার কখনো কনস্টিটিউশনাল বডিজ। সব জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। তাই আজকের ক্লাসে তোমাদের টার্গেট হবে দ্রুত উত্তর বের করা, ভুল অপশন কাটতে শেখা, কনসেপ্ট ক্লিয়ার করা আর একদম পরীক্ষার মতো করে এমসিকিউ প্র্যাকটিস করা। আমি প্রশ্ন পড়ব, অপশন দেব, তোমরা 2-3 সেকেন্ড ভেবে উত্তরটা ঠিক করার চেষ্টা করবে। তারপর আমি বলবো সঠিক উত্তর, আর সাথে থাকবে শর্ট কিন্তু একদম পরীক্ষায় কাজে লাগার মতো এক্সপ্লেনেশন। চলো তাহলে শুরু করি ইন্ডিয়ান পলিটি এমসিকিউ প্র্যাকটিস সেট 1। লেটস গো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? অপশনগুলো হলো অপশন এ 44তম সংশোধনী 1978, অপশন বি 42তম সংশোধনী 1976, অপশন সি 73তম সংশোধনী 1992 আর অপশন ডি 86তম সংশোধনী 2002। এটা একটা খুব পরিচিত কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশন বি, মানে 42তম সংশোধনী, যা 1976 সালে হয়েছিল। 42তম সংশোধনী। আচ্ছা, একে মিনি কনস্টিটিউশন বলার কারণটা কি? এর প্রভাবটা ঠিক কতটা ছিল? কারণটা হলো এর ব্যাপকতা। দেখুন, এই একটা সংশোধনীতেই সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টেগ্রিটি এই 3টে নতুন শব্দ যোগ করা হয়। ও, মানে সংবিধানের মূল দর্শনকেই নতুন করে সংজ্ঞায়িত করার একটা চেষ্টা। এক্স্যাক্টলি। আর এটা করা হয়েছিল সর্দার স্বর্ণ সিং কমিটির সুপারিশে। শুধু তাই নয়, এই সংশোধনীর মাধ্যমেই কিন্তু পার্ট আইভে তে 10টা মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিজ প্রথমবার সংবিধানে যোগ করা হয়েছিল। ইন্টারেস্টিং। আর অপশন এতে যে 44তম সংশোধনের কথা বলা আছে, ওটার গুরুত্ব কি? ওটাও খুব গুরুত্বপূর্ণ। 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে একটা সাধারণ আইনি অধিকার বা লিগ্যাল রাইট করে দেওয়া হয়, মানে আর্টিকেল 300A তে। বেশ, এবার আসি দ্বিতীয় প্রশ্নে। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের যে পদ্ধতি, অর্থাৎ ইমপিচমেন্ট, সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশনগুলো হলো এ ব্রিটেন, বি কানাডা, সি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ এবং ডি আয়ারল্যান্ড। রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ধারণাটা নেওয়া হয়েছে অপশন সি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএর সংবিধান থেকে। আচ্ছা, ইউএসএ থেকে? হ্যাঁ। আর এই ইমপিচমেন্ট পদ্ধতিটা আমাদের সংবিধানের 61 নম্বর ধারায় মানে আর্টিকেল 61-এ বলা আছে। আমেরিকা থেকে কি আরও কিছু গুরুত্বপূর্ণ ধারণা নেওয়া হয়েছে? অবশ্যই। যেমন আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, বিচার বিভাগের স্বাধীনতা আর জুডিশিয়াল রিভিউয়ের মতো জরুরি বিষয়গুলো আমেরিকা থেকেই নেওয়া। তাহলে ব্রিটেন বা আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে? ওগুলো তো অপশনে আছে। হ্যাঁ, ব্রিটেন থেকে আমরা নিয়েছি সংসদীয় শাসন ব্যবস্থা মানে পার্লামেন্টারি সিস্টেম আর এক নাগরিকত্ব। আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিএসপিএসপি এবং রাজ্যসভায় সদস্যের মনোনয়ন পদ্ধতি। ঠিক, ডিএসপি এর কথা যখন উঠলই, তাহলে 3 নম্বর প্রশ্নে যাই। সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠন বা অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে? অপশনগুলো হলো এ 40 নম্বর ধারা, বি 44 নম্বর ধারা, সি 45 নম্বর ধারা আর ডি 51 নম্বর ধারা। এর সঠিক উত্তর হবে অপশন এ 40 নম্বর ধারা। আর্টিকেল 40? হ্যাঁ, এই ধারাটা ডিএসপি এর অন্তর্গত একটা গান্ধীবাদী নীতি, মানে এটা রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠন করতে এবং তাদের স্বায়ত্তশাসনের ক্ষমতা দিতে নির্দেশ দেয়। আচ্ছা, এটা তো তাহলে একটা নির্দেশ। একে সাংবিধানিক রূপ দেওয়া হলো কবে?
সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় অনেক পরে, ৭৩তম সংশোধনীর মাধ্যমে ১৯৯২ সালে, আর তখনই একাদশ তফসিল বা 11th শিডিউল যোগ করা হয়। আর অপশন বিতে যে ৪৪ নম্বর ধারা আছে ওটা কিসের জন্য? ধারা ৪৪-এ অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে, এটাও ডিএসপি এর অংশ। বেশ, পরিষ্কার হলো। এবার ৪ নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে বা শেডিউলে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত আছে? অপশনগুলো হলো এ ৮ম তফসিল, বি ৯ম তফসিল, সি ১০ম তফসিল এবং ডি দ্বাদশ তফসিল। অ্যান্টি ডিফেকশন ল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আইন। এর সঠিক উত্তর হলো অপশন সি ১০ম তফসিল বা 10th শিডিউল। ১০ম তফসিল, এটা কি প্রথম থেকেই সংবিধানে ছিল? না না, এটা পরে যোগ করা হয়। ১৯৮৫ সালে ৫২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১০ম তফসিলটা যোগ করা হয়েছিল। তখন রাজীব গান্ধীর সরকার ছিল। আচ্ছা, আর বাকি তফসিলগুলো, যেমন ৮ম তফসিল? ৮ম তফসিলে ভারতের স্বীকৃত ২২টি সরকারি ভাষার তালিকা আছে, যদিও শুরুতে কিন্তু ১৪টা ভাষা ছিল। আর ৯ম আর দ্বাদশ তফসিল? ৯ম তফসিলটা ১৯৫১ সালে, মানে প্রথম সংশোধনীতেই যোগ করা হয়। এটা মূলত ভূমি সংশোধনী আইনের সঙ্গে সম্পর্কিত। আর দ্বাদশ তফসিলে পুরসভার ক্ষমতা ও দায়িত্বের কথা বলা আছে, যেটা ৭৪তম সংশোধনীতে যোগ হয়। দারুণ। চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর ৫। অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? অপশনগুলো হলো এ ভারতের প্রধানমন্ত্রী, বি ভারতের রাষ্ট্রপতি, সি লোকসভার স্পিকার, ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফাইন্যান্স কমিশন গঠন করেন অপশন বি ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি? হ্যাঁ, সংবিধানের ২৮০ নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি ৫ বছর অন্তর এই কমিশন গঠন করেন। এর কাজটা ঠিক কি? এর প্রধান কাজ হল কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কর বা ট্যাক্স থেকে যে আয় হয় সেটার বণ্টন কিভাবে হবে তার সুপারিশ করা। আচ্ছা, আর এর গঠনটা কিরকম হয়? এটা একজন চেয়ারম্যান এবং আরও ৪ জন সদস্যকে নিয়ে গঠিত হয়। ভারতের প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়েছিল? প্রথম অর্থ কমিশন গঠন হয় ১৯৫১ সালে, আর তার চেয়ারম্যান ছিলেন কে.সি. নিয়োগী। খুব ভালো। এবার আসি ৬ নম্বর প্রশ্নে। সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে লেখ বা উইট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? অপশনগুলো হচ্ছে এ ধারা ২২৬, বি ধারা ৩২, সি ধারা ১৪৩ আর ডি ধারা ১২৪। সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা এটা দেওয়া হয়েছে অপশন বি ধারা ৩২-এ, আর্টিকেল 32। হ্যাঁ, আর এই ধারাটা এতটাই গুরুত্বপূর্ণ যে ডক্টর বি.আর. আম্বেদকর একে সংবিধানের হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন। হৃদয়ের ও আত্মা কেন? কারণ এই ধারার মাধ্যমে কোনো নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ৫ ধরনের রিট জারি করতে পারে, যেমন হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন ইত্যাদি। আচ্ছা, আর অপশন এতে যে আর্টিকেল 226 আছে সেটার কাজ কি? ধারা ২২৬ অনুযায়ী হাইকোর্টও কিন্তু রিট জারি করতে পারে। ও, তার মানে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুজনই পারে? হ্যাঁ, পারে। আর এক্ষেত্রে একটা মজার বিষয় হলো রিট জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা সুপ্রিম কোর্টের চেয়েও কিছুটা প্রশস্ত বা ব্যাপক। বাহ, এটা একটা দারুণ তথ্য। চলুন ৭ নম্বর প্রশ্নে যাওয়া যাক। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? অপশনগুলো এ ভারতের রাষ্ট্রপতি, বি ভারতের প্রধান বিচারপতি, সি লোকসভার ডেপুটি স্পিকার এবং ডি প্রধানমন্ত্রী। এখানে অনেকেই ভুল করে। উত্তরটা হবে অপশন সি লোকসভার ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছে নয়? না, ব্যবস্থাটা হলো স্পিকার তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারকে দেন, আর ডেপুটি স্পিকার তার পদত্যাগপত্র স্পিকারকে দেন। বাহ, একটা পারস্পরিক ব্যবস্থা। একদম। স্পিকারের আরও কিছু বিশেষ ক্ষমতা আছে, যেমন সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সেটিংয়ে সভাপতিত্ব কিন্তু স্পিকারই করেন। আর কাস্টিং ভোটের ব্যাপারটা? হ্যাঁ, আর্টিকেল 100 অনুযায়ী কোনো বিলের পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়লে তিনি তার নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন। আর কোনো বিল অর্থ বিল বা মানি বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারই নেন। বেশ, এবার প্রশ্ন নম্বর ৮। ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? অপশনগুলো মন দিয়ে শুনবেন। এ তিনি ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন,
বি তার সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে, সি তিনি সংসদের সদস্য না হয়েও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, আর ডি সংসদে ভোট দেওয়ার অধিকার তার আছে। প্রশ্নটা হলো কোনটি সঠিক নয়? হ্যাঁ, কোনটি ভুল? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, মানে সংসদে ভোট দেওয়ার অধিকার তার আছে। এই তথ্যটা ভুল। তার মানে অ্যাটর্নি জেনারেল ভোট দিতে পারেন না? না, পারেন না। সংবিধানের আর্টিকেল 88 অনুযায়ী তিনি সংসদের আলোচনায় অংশ নিতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু ভোট দিতে পারেন না। আচ্ছা, আর তার পদটা সম্পর্কে যদি কিছু বলেন? তিনি দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা বা হাইয়েস্ট ল অফিসার, যার কথা আর্টিকেল 76-এ বলা আছে, আর তার কার্যকালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর, মানে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট পদে থাকেন। পরিষ্কার। এবার 9 নম্বর প্রশ্ন, এটি পঞ্চায়েত রাজ ব্যবস্থা নিয়ে। নিম্নলিখিত কোন কমিটির সুপারিশে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় ত্রিস্তরীয় বা 3 কাঠামোর কথা বলা হয়েছিল? অপশনগুলো হলো এ অশোক মেহতা কমিটি, বি বলবন্ত রায় মেহতা কমিটি, সি GV.K. রাও কমিটি, ডি LM সিংঘি কমিটি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। হ্যাঁ, 1957 সালের এই কমিটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ধারণা দেয়, আর 3টে স্তরের কথা বলে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আর বাকি কমিটিগুলো, যেমন অশোক মেহতা কমিটি? অশোক মেহতা কমিটি, যেটা 1977 সালে গঠিত হয়, তারা কিন্তু দ্বিস্তরীয় বা 2 টিয়ার ব্যবস্থা সুপারিশ করেছিল। ও, আর LM সিংভি কমিটি? সিংভি কমিটি, মানে 1986 সালের কমিটি, তারাই প্রথম পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশটা জোরালোভাবে করে। আর ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়। দারুণ। প্রশ্ন নম্বর 10, ভারতীয় সংবিধানে শিক্ষা বা এডুকেশন বিষয়টি বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশনগুলো হলো এ কেন্দ্র তালিকা বা ইউনিয়ন লিস্ট, বি রাজ্য তালিকা বা স্টেট লিস্ট, সি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এবং ডি অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার্স। শিক্ষা এখন অপশন সি, যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত। যুগ্ম তালিকা, তার মানে কেন্দ্র এবং রাজ্য দুজনেই এই বিষয়ে আইন তৈরি করতে পারে। একদম। তবে যদি দুজনের আইনের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়, তাহলে কিন্তু কেন্দ্রের আইনটাই প্রাধান্য পায়। আচ্ছা, শিক্ষা কি প্রথম থেকেই যুগ্ম তালিকায় ছিল? না, এটাও একটা খুব ইন্টারেস্টিং বিষয়। প্রথমে এটা রাজ্য তালিকার বিষয় ছিল। তাই নাকি? হ্যাঁ, সেই 42তম সংশোধনী, মানে 1976 সালের মিনি কনস্টিটিউশনের মাধ্যমেই শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় নিয়ে আসা হয়। ও আচ্ছা। শুধু শিক্ষা নয়, এর সাথে বন, বন্য প্রাণী সুরক্ষা, ওজন ও পরিমাপ এবং বিচার প্রশাসন, এই বিষয়গুলোকেও যুগ্ম তালিকায় যুক্ত করা হয়েছিল। কেমন লাগছে ক্লাসটা? কমেন্টে জানাও। আর যারা PDF চাও, তোমরা তার জন্য অ্যাপ ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি ধীরে ধীরে সব PDF হ্যান্ডরিটেন নোট সেকশনে আপলোড করে দেব। প্রশ্ন নম্বর 11, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করা যায় না? অপশনগুলো হলো এ ধারা 19 ও 20, বি ধারা 20 ও 21, সি ধারা 21 ও 22, আর ডি ধারা 19 ও 21। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশন বি, ধারা 20 আর 21। হ্যাঁ, একদম, ধারা 20 এবং 21। আচ্ছা। হ্যাঁ, মানে ধারা 20 হলো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া সংক্রান্ত সুরক্ষা, আর ধারা 21 হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই দুটো কোনো অবস্থাতেই সাসপেন্ড করা যায় না। এটা তো একটা বিরাট সুরক্ষা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই সুরক্ষাটা কি সংবিধানের শুরু থেকেই ছিল? না না, ঠিক এইখানে বিষয়টা খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু গোড়া থেকে এত শক্তিশালী ছিল না। ওহ, তাই নাকি? হ্যাঁ, এটা যোগ করা হয়েছিল 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, মানে 1975-এর জরুরি অবস্থার অভিজ্ঞতার পর। একদম ঠিক। সেই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে জনতা পার্টি সরকার এই সংশোধনীটা আনে।
তারা নিশ্চিত করে যে দেশ যতই সংকটের মধ্যে থাকুক না কেন কোনো নাগরিকের জীবন আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া যাবে না। বুঝতে পারলাম। তার মানে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এটা একটা সাংবিধানিক দেয়াল। কিন্তু অপশনগুলোতে ধারা ১৯-এর কথাও তো আছে, মানে আমাদের বাকস্বাধীনতার অধিকার। জরুরি অবস্থায় সেটার কি হয়? ধারা ১৯-এর ব্যাপারটা একটু জটিল। কিরকম? যদি যুদ্ধ বা বাইরের কোনো দেশ আক্রমণ করে, মানে এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে জরুরি অবস্থা হয়, তাহলে ধারা ১৯ কিন্তু অটোম্যাটিক্যালি স্থগিত হয়ে যায়। মানে কথা বলার, সভা করার স্বাধীনতা তখন সাময়িকভাবে থাকবে না। ঠিক তাই। কিন্তু মজার ব্যাপার হলো, যদি দেশের ভেতরে সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রিবেলিয়নের কারণে জরুরি অবস্থা হয়, তখন কিন্তু ধারা ১৯ বাতিল হয় না। এই পার্থক্যটাও ওই ৪৪তম সংশোধনীতেই আনা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারা ৩৫৯। ওটার ভূমিকাটা ঠিক কি? যাই, রাষ্ট্রপতি একটা আদেশ জারি করে অন্য মৌলিক অধিকারগুলো বলবৎ করার জন্য আদালতে যাওয়ার রাস্তাই বন্ধ করে দিতে পারেন। মানে অধিকারটা থাকছে, কিন্তু সেটা আদায়ের জন্য কোর্টে যাওয়া যাবে না। একদম। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার বাড়ির মালিকানা আছে, কিন্তু বাড়িতে ঢোকার রাস্তাটাই সরকার আপাতত বন্ধ করে দিয়েছে। দুটো কিন্তু এক জিনিস নয়। বাহ, দারুণ ব্যাখ্যা। এই যে ক্ষমতার উপর একটা সাংবিধানিক লাগাম, এই ধারণাটা আমাদের পরের প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন নম্বর ১২। মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার তত্ত্বটি সুপ্রিম কোর্ট কোন ঐতিহাসিক মামলায় রায় দিয়েছিল? অপশনগুলো হলো: এ গোলকনাথ মামলা, বি মিনার্ভা মিলস মামলা, সি কেশবানন্দ ভারতী মামলা এবং ডি মানেকা গান্ধী মামলা। এটা তো ভারতীয় সংবিধানের ইতিহাসের সম্ভবত সবচেয়ে বিখ্যাত মামলা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এর উত্তর হল অপশন সি, কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা, ১৯৭৩। এই একটা মামলার রায় ভারতের গণতন্ত্রের গতিপথটাই পাল্টে দিয়েছিল। আমি যতদূর জানি এই মামলার জন্য ১৩ জন বিচারপতির বেঞ্চ বসেছিল, যা ভারতের ইতিহাসে আজও সর্বোচ্চ। নিশ্চয়ই তখন রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল। একদম। সেই সময়টা ছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বিচার বিভাগের মধ্যে একটা তীব্র ক্ষমতার লড়াইয়ের সময়। প্রশ্নটা ছিল খুব সহজ: সংসদের ক্ষমতা কি অসীম? তারা কি সংবিধানের যে কোনো অংশকে ইচ্ছেমতো বদলে দিতে পারে? আর কেশবানন্দ ভারতী মামলায় এর চূড়ান্ত নিষ্পত্তি হয়? হ্যাঁ, সুপ্রিম কোর্ট একটা অসাধারণ ভারসাম্য তৈরি করে। কোর্ট রায় দেয় যে হ্যাঁ, সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে, তারা মৌলিক অধিকারও সংশোধন করতে পারে। কিন্তু হ্যাঁ, এই কিন্তুটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তারা সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করতে পারবে না। এই মৌলিক কাঠামো বিষয়টা ঠিক কি? এর কি কোনো নির্দিষ্ট তালিকা আছে সংবিধানে? না, আর এটাই এর সবচেয়ে আকর্ষণীয় দিক। সুপ্রিম কোর্ট ইচ্ছে করেই কোনো তালিকা দেয়নি। তারা বলেছে সময়ের সাথে সাথে বিভিন্ন মামলার মাধ্যমে এই ধারণাটা বিকশিত হবে। কিছু উদাহরণ যদি দেন। যেমন ধরুন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাজ্যীয় কাঠামো, ক্ষমতার পৃথকীকরণ, আর অবশ্যই বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ। মানে সংসদ আইন করে ভারতকে রাজতন্ত্রে পরিণত করতে পারবে না। বুঝেছি। তাহলে মৌলিক কাঠামো হলো সংবিধানের আত্মা, যেটাকে বদলানো যাবে না। আচ্ছা, অপশনে থাকা মিনার্ভা মিলস মামলার ভূমিকাটা কি ছিল এখানে? মিনার্ভা মিলস মামলা ছিল এই মৌলিক কাঠামো তত্ত্বের একটা অগ্নি পরীক্ষা। সরকার আবার চেষ্টা করেছিল সংসদের ক্ষমতাকে বিচার বিভাগের পর্যালোচনার ঊর্ধ্বে নিয়ে যেতে। কিন্তু সুপ্রিম কোর্ট ১৯৮০ সালের মিনার্ভা মিলস মামলায় সেই চেষ্টাকে বাতিল করে দেয় আর খুব স্পষ্টভাবে ঘোষণা করে যে বিচার বিভাগীয় পর্যালোচনা নিজেই সংবিধানের একটি মৌলিক কাঠামো। আচ্ছা, ক্ষমতার ভারসাম্যর কথাই যখন হচ্ছে, তখন পরের প্রশ্নটাও খুব প্রাসঙ্গিক। প্রশ্ন নম্বর ১৩। রাজ্যসভায় নতুন সর্বভারতীয় চাকরি বা অল ইন্ডিয়া সার্ভিসেস সৃষ্টি করার ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় দেওয়া হয়েছে? অপশনগুলো হলো: এ ধারা ৩১২, বি ধারা ৩১৫, সি ধারা ২৪৯ এবং ডি ধারা ২৬০। এর উত্তর হল অপশন এ, ধারা ৩১২। কিন্তু এখানে নম্বরটা চেয়েও বড় কথা হলো এর পেছনের ধারণাটা। সেটা কি? দেখুন, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যসভা হল রাজ্যগুলোর প্রতিনিধি, তাই না? হ্যাঁ।
তাই আইএএস বা আইপিএস এর মতো কোনো নতুন সর্বভারতীয় চাকরি যা কেন্দ্র ও রাজ্য উভয় জায়গাতেই কাজ করবে তা তৈরি করার বিশেষ ক্ষমতা একমাত্র রাজ্যসভাকেই দেওয়া হয়েছে। লোকসভা এই প্রক্রিয়া শুরুই করতে পারে না। এটা তো দারুণ একটা ব্যবস্থা। মানে রাজ্যগুলোর সম্মতি ছাড়া কেন্দ্র চাইলেই একটা নতুন সার্ভিস চাপিয়ে দিতে পারে না। প্রক্রিয়াটা ঠিক কেমন? প্রক্রিয়াটা হলো রাজ্যসভাকে প্রথমে একটা প্রস্তাব পাশ করতে হবে, আর সেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নয়, উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থনে। ওহ আচ্ছা, 2/3 মেজরিটি। হ্যাঁ, যদি রাজ্যসভা মনে করে যে জাতীয় স্বার্থে এমন একটা সার্ভিস দরকার, তবে এই প্রস্তাব পাশ হতে পারে। তারপর সংসদ আইন বানিয়ে সার্ভিসটি তৈরি করে। অপশনের অন্য একটি ধারা 249, ও তো রাজ্যসভার একটি বিশেষ ক্ষমতা, তাই না? একদম ঠিক। ধারা 249 অনুযায়ী রাজ্যসভা জাতীয় স্বার্থের রাজ্য তালিকার কোনো বিষয়ে আইন তৈরির জন্য সংসদকে ক্ষমতা দিতে পারে। এই দুটো ধারা 312 আর 2449 রাজ্যসভাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একজন গুরুত্বপূর্ণ রক্ষকের ভূমিকা দিয়েছে। সংসদের নিয়মকানুনের কথা যখন হচ্ছেই, তখন একটা মজার প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নম্বর 14। ভারতীয় সংসদের কার্যপদ্ধতিতে 0 আওয়ার বা 0 আওয়ার এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশনগুলো হলো এ ব্রিটেন, বি আমেরিকা, সি দক্ষিণ আফ্রিকা, নাকি ডি কোনোটিই নয়। এর উত্তরটা বেশ মজার। উত্তরটা হলো অপশন ডি, কোনোটিই নয়। তার মানে এটা ভারতের নিজস্ব উদ্ভাবন। হ্যাঁ, একদম। 0 আওয়ার কোনো দেশ থেকে ধার করা নয়, এটি সম্পূর্ণরূপে একটি ভারতীয় সংসদীয় উদ্ভাবন। এটা আমাদের গণতন্ত্রের একটা জীবন্ত দিক তুলে ধরে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু এর নাম 0 আওয়ার কেন? সাধারণত সংসদের দিন শুরু হয় প্রশ্নকাল বা কোয়েশ্চেন আওয়ার দিয়ে, সকাল 11টা থেকে 12টা। ঠিক দুপুর 12টায় যখন ঘড়ির কাঁটা 0 পৌঁছায়, তখন থেকেই এই পর্বটা শুরু হয়। তাই এর নাম 0 আওয়ার। এর উদ্দেশ্যটা কি? সাংসদরা কি আগে থেকে নোটিশ না দিয়েই প্রশ্ন করতে পারেন? হ্যাঁ, এটাই এর মূল উদ্দেশ্য। সাংসদরা স্পিকারের পূর্বানুমতি ছাড়াই অত্যন্ত জরুরি জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলো সদনে তুলতে পারেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সংবিধান বা সংসদের কার্যপ্রণালী বিধি কোথাও 0 আওয়ারের আনুষ্ঠানিক উল্লেখ নেই। তাই নাকি? হ্যাঁ, এটা একটা প্রথা হিসেবেই চলে আসছে সেই 1962 সাল থেকে। আচ্ছা, সংসদীয় বিতর্কের পাশাপাশি আর্থিক নজরদারিও তো খুব জরুরি। এখান থেকেই আমাদের পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 15। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজির রিপোর্ট কার কাছে জমা দেওয়া হয়? অপশনস এ লোকসভার স্পিকার, বি ভারতের প্রধানমন্ত্রী, সি ভারতের রাষ্ট্রপতি, ডি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। সিএজি তার অডিট রিপোর্ট জমা দেন ভারতের রাষ্ট্রপতির কাছে। সুতরাং সঠিক উত্তর অপশন সি। সিএজিকে তো গার্ডিয়ান অব দ্য পাবলিক পার্স বলা হয়। তার রিপোর্ট রাষ্ট্রপতির কাছে যাওয়ার পর সেটার কি হয়? ধারা 151 অনুযায়ী সিএজি কেন্দ্রের হিসাব সংক্রান্ত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেন। রাষ্ট্রপতি তারপর সেই রিপোর্ট সংসদের উভয় কক্ষে পেশ করার ব্যবস্থা করেন। আর রাজ্যের ক্ষেত্রে? রাজ্যের রিপোর্ট তিনি সংশ্লিষ্ট রাজ্যপালের কাছে জমা দেন, যিনি সেটা রাজ্য বিধানসভায় পেশ করেন। প্রায়ই সিএজির সঙ্গে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির নাম শোনা যায়। এদের সম্পর্কটা ঠিক কি? খুব ভালো প্রশ্ন। সিএজি হলেন পিএসির বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। বাস্তবে সিএজি হলেন একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ, যিনি সরকারের খরচের চুলচেরা বিশ্লেষণ করেন। কিন্তু তিনি তো নিজে কোনো ব্যবস্থা নিতে পারেন না। না, তার রিপোর্ট যখন সংসদে পেশ হয়, তখন পিএসি মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্টটি পরীক্ষা করে। আর পিএসিতে বিরোধী দলের সাংসদরাও থাকেন। তার মানে সিএজি এর নিরপেক্ষ তথ্য আর পিএসির রাজনৈতিক নজরদারি, এই দুটো মিলে সরকারের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে। একদম। সিএজি তথ্য খুঁজে বের করেন, আর পিএসি তথ্যের ভিত্তিতে সরকারকে প্রশ্ন করে, তাদের জবাবদিহি করতে বাধ্য করে। এই মেলবন্ধনটাই হলো আসল গণতন্ত্রের মূল ভিত্তি তো হলো ভোট। আর সেই ভোট দেওয়ার অধিকার নিয়েই আমাদের পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 16। সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এটি কোন প্রধানমন্ত্রীর আমলে হয়েছিল? অপশনগুলো হলো এ ইন্দিরা গান্ধী, বি রাজীব গান্ধী, সি বিশ্বনাথ প্রতাপ সিং এবং ডি পিভি নরসিমা রাও। এই ঐতিহাসিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময়।
সুতরাং সঠিক উত্তর অপশন বি। এটা কত সালে হয়েছিল? আইনটি সংসদে পাশ হয় 1988 সালে, কিন্তু কার্যকর হয় 1989 সাল থেকে। ভোটদানের বয়স 21 থেকে 18 করার ফলে তো রাতারাতি কোটি কোটি নতুন ভোটার তৈরি হয়েছিল। এই বিপুল পরিবর্তন সামাল দেওয়ার জন্য কি নির্বাচন কমিশনে কোনো বদল আনতে হয়েছিল? হ্যাঁ, একটা বিরাট প্রশাসনিক প্রভাব পড়েছিল। হঠাৎ করে ভোটারের সংখ্যা এতটাই বেড়ে যায় যে একা একজন মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষে নির্বাচন পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আচ্ছা, এই চাপ সামাল দেওয়ার জন্যই 1989 সালে প্রথমবার ভারতের নির্বাচন কমিশনকে এক সদস্যের সংস্থা থেকে বহু সদস্যের একটি সংস্থায় রূপান্তরিত করা হয়। তার মানে এই একটা সিদ্ধান্তের কারণেই আমরা আজকের 3 সদস্যের নির্বাচন কমিশন পেয়েছি। ঠিক তাই, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং তার সহযোগী হিসেবে 2 জন নির্বাচন কমিশনার থাকেন। এই পরিবর্তনটা এসেছিল সরাসরি ভোটদানের বয়স কমানোর ফলশ্রুতি। আচ্ছা, এবার রাষ্ট্রের মূল স্তম্ভগুলোর দিকে নজর দেওয়া যাক। প্রশ্ন নম্বর 17, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এর অধীনে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশনগুলো: এ ধারা 48, বি ধারা 49, সি ধারা 50 এবং ডি ধারা 51। এই কথাটি বলা হয়েছে ধারা 50-এ, মানে অপশন সি। এর মূল লক্ষ্য তো বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা, তাই না? একদম। সহজভাবে বললে, যে সংস্থা আইন প্রয়োগ করছে মানে এক্সিকিউটিভ, আর যে সংস্থা সেই আইনের বিচার করছে মানে জুডিশিয়ারি, তারা যেন সম্পূর্ণ আলাদা হয়। একটা উদাহরণ দিয়ে বললে? ধরুন, একটা ফুটবল ম্যাচের রেফারি যদি কোনো একটা দলেরই খেলোয়াড় হয়, তাহলে কি নিরপেক্ষ বিচার সম্ভব? না, একদমই না। এখানেও ঠিক তাই। বিচারকদের যদি শাসন বিভাগের অধীনে কাজ করতে হয়, তাহলে তারা নির্ভয়ে নিরপেক্ষভাবে রায় দিতে পারবেন না। কিন্তু ডিএসপি তো আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। তাহলে এই নীতিটা কি শুধু খাতায় কলমেই রয়ে গেছে? না না, এখানেই একটা দারুণ ব্যাপার আছে। ধারা 50-এর সফল প্রয়োগ কিন্তু হয়েছে। কিভাবে? 1973 সালের ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির মাধ্যমে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। তাই আজ জেলা শাসকের হাতে প্রশাসনিক ক্ষমতা থাকলেও বিচারিক ক্ষমতা থাকে বিচারকদের হাতে। দারুণ। কিন্তু যখন বিধানসভার অধিবেশন চলে না, তখন যদি জরুরি আইনের প্রয়োজন হয়, এখান থেকেই তো অর্ডিন্যান্সের ধারণাটা আসে। প্রশ্ন নম্বর 18, রাজ্যপাল কোন ধারার অধীনে রাজ্যে অর্ডিন্যান্স বা জরুরি আইন জারি করতে পারেন? অপশনগুলো হল: এ ধারা 123, বি ধারা 213, সি ধারা 161 এবং ডি ধারা 200। রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা দেওয়া হয়েছে ধারা 213-তে, মানে অপশন বি। আর রাষ্ট্রপতির ক্ষমতা? সেটা হলো ধারা 123। নম্বরগুলো মনে রাখাও খুব সহজ। 123 কেন্দ্রের জন্য, আর তার সংখ্যাগুলো ওল্টপালট করে 213 রাজ্যের জন্য। হ্যাঁ, ঠিক। আচ্ছা, কোন পরিস্থিতিতে এই ক্ষমতা ব্যবহার করা যায়? যখন বিধানসভার অধিবেশন বন্ধ থাকে, কিন্তু এমন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় যে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তখনই রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। আর এর অপব্যবহার রোখার জন্য কি ব্যবস্থা আছে? ব্যবস্থা হল, বিধানসভা চালু হওয়ার 6 সপ্তাহের মধ্যে সেই অর্ডিন্যান্সটিকে অবশ্যই অনুমোদন করাতে হবে, না হলে এটি আপনা আপনি বাতিল হয়ে যায়। কিন্তু এই অর্ডিন্যান্স জারির ক্ষমতা নিয়ে তো প্রায়ই বিতর্ক হয়, তাই না? হ্যাঁ, এই বিতর্কটা খুব পুরনো। অভিযোগ ওঠে যে সরকার বিধানসভায় আলোচনা এড়ানোর জন্য অর্ডিন্যান্স রুট ব্যবহার করে। সুপ্রিম কোর্টও একাধিক রায়ে বলেছে যে বারবার একই অর্ডিন্যান্স জারি করা সংবিধানের সাথে প্রতারণা। এই ক্ষমতার ভারসাম্যের সমস্যাটা কেন্দ্র আর রাজ্যের মধ্যেও তো খুব তীব্র। আর সেই নিয়েই আমাদের পরের প্রশ্ন নম্বর 19, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক পর্যালোচনার জন্য সরকারিয়া কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশন: এ 1983, বি 1987, সি 1969 আর ডি 2007। সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল 1983 সালে, সুতরাং সঠিক উত্তর হল অপশন এ। বিচারপতি আর.এস. সরকারিয়ার নেতৃত্বে। হ্যাঁ, এই কমিশন তৈরি হয়েছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক খতিয়ে দেখার জন্য।
প্রায় 40 বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু এর সুপারিশগুলো শুনলে মনে হয় যেন আজকের কথা বলা হচ্ছে। একদম ঠিক। এটাই প্রমাণ করে যে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার এই টানাপোড়েনটা কত গভীর। কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ কি ছিল? যেমন তারা বলেছিল ধারা 356 বা রাষ্ট্রপতির শাসন শুধুমাত্র চরম পরিস্থিতিতে এবং শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত। আর রাজ্যপালের ভূমিকা নিয়ে? হ্যাঁ, বলেছিল রাজ্যপাল নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা উচিত, আর একটা স্থায়ী আন্তঃরাজ্য পরিষদ বা ইন্টারস্টেট কাউন্সিল গঠন করার সুপারিশও তারা করেছিল। আচ্ছা, কেন্দ্র রাজ্যের মতো বড় বিষয় থেকে এবার একদম তৃণমূল স্তরে নেমে আসি। প্রশ্ন নম্বর 20। পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? অপশনগুলো হলো এ 18 বছর, বি 25 বছর, সি 21 বছর বা ডি 30 বছর। পঞ্চায়েত বা পৌরসভা মানে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স হল 21 বছর। সুতরাং সঠিক উত্তর অপশন সি। এটা বেশ মজার। ভোট দেওয়ার বয়স 18, কিন্তু ভোটে দাঁড়ানোর বয়স 21। আবার লোকসভা বা বিধানসভার জন্য সেটা 25। এই বয়সের স্তরগুলো রাখার পেছনে ভাবনাটা কি? এর পেছনে একটা দায়িত্ববোধের ক্রম বা ল্যাডার অফ রেসপন্সিবিলিটির ধারণা কাজ করে। মানে ভোট দেওয়াটা একজন নাগরিকের অধিকার, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করাটা একটা গুরু দায়িত্ব। তাই স্থানীয় স্তরের জন্য বয়স 21, রাজ্যের বা দেশের আইনসভার জন্য যেখানে দায়িত্ব আরও বেশি সেখানে বয়সসীমা বাড়িয়ে 25 বা 30 করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ পদের জন্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা রাজ্যপালের জন্য এই বয়সসীমা হল 35 বছর। তার মানে সংবিধান বয়সকে অভিজ্ঞতা এবং পরিপক্কতার একটা মাপকাঠি হিসেবে দেখছে। এক কথায় হ্যাঁ, সংবিধান প্রণেতারা মনে করেছিলেন যে দায়িত্ব যত বড় হবে প্রার্থীর পরিপক্কতা এবং অভিজ্ঞতার প্রয়োজনও তত বেশি হবে। প্রশ্ন নম্বর 21। ভারতীয় সংবিধানের কোন ধারাটিতে অস্পৃশ্যতা বিলোপ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে? অপশনগুলো হল এ ধারা 16, বি ধারা 17, সি ধারা 18 এবং ডি ধারা 23। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশন বি, ধারা 17। ধারা 17। আচ্ছা, এই ধারাটার বিশেষত্ব কি? এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো ধারা 17তে যে অধিকারটার কথা বলা হয়েছে সেটা একটা নিরঙ্কুশ বা অ্যাবসলিউট অধিকার। নিরঙ্কুশ মানে এর কোনো ব্যতিক্রম নেই? একদম, এর কোনো ব্যতিক্রম হয় না। আর দ্বিতীয়ত, এই অধিকারটা কিন্তু রাষ্ট্র বা ব্যক্তি মানে উভয়ের বিরুদ্ধেই বলবৎযোগ্য। আচ্ছা আচ্ছা। আর এই ধারাটাকে বাস্তবে কার্যকর করার জন্য সংসদ পরবর্তীকালে একটা আইনও পাশ করে। কি আইন? দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। আর যদি বাকি অপশনগুলো দেখি তাহলে ধারা 18 হলো খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ নিয়ে, মানে অ্যাবলিশন অফ টাইটেলস। হ্যাঁ, তবে সামরিক বা শিক্ষাগত খেতাব ব্যবহার করা যায়। আর ধারা 23 মানুষ কেনাবেচা বা হিউম্যান ট্রাফিকিং নিষিদ্ধ করে। বেশ স্পষ্ট হলো। এবার আমরা পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 22। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশনগুলো হল এ কানাডা, বি অস্ট্রেলিয়া, সি আয়ারল্যান্ড আর ডি জার্মানি। যুগ্ম তালিকার ধারণা? আচ্ছা, এর সঠিক উত্তর হলো বি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া? হ্যাঁ, আর শুধু যুগ্ম তালিকা নয়, অস্ট্রেলিয়া থেকে আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে। তাই নাকি? কি কি? একটা হলো ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা বা ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, আর অন্যটা হলো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ের ধারণা। আচ্ছা, আর বাকি দেশগুলো থেকেও তো কিছু ধারণা নেওয়া হয়েছে? অবশ্যই। যেমন কানাডা থেকে নেওয়া হয়েছে একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার। আর জার্মানি? জার্মানির ভাইমার সংবিধান থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত রাখার নিয়মটা নেওয়া হয়েছে। আর সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছিল মৌলিক কর্তব্য আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা। খুব ভালো। তাহলে এবার আসি প্রশ্ন নম্বর 23-এ। প্রশ্নটা হল সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের ব্যবধান থাকতে পারে? অপশনগুলো এ 3 মাস, বি 4 মাস, সি 6 মাস এবং ডি 1 বছর। এটা একটা পদ্ধতিগত প্রশ্ন। এর উত্তর হবে সি 6 মাস।
6 মাস? হ্যাঁ, সংবিধানের 85 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে এমনভাবে সংসদের অধিবেশন ডাকতে হয় যাতে দুটো অধিবেশনের মধ্যেকার সময়টা 6 মাসের বেশি না হয়। তার মানে বছরে অন্তত দুটো অধিবেশন বাধ্যতামূলক, তাই না? একদম, ন্যূনতম দুটো অধিবেশন ডাকতেই হবে। কিন্তু ভারতে তো আমরা সাধারণত 3টে অধিবেশন দেখি। হ্যাঁ, ঠিক। ভারতে সাধারণত বছরে 3টে অধিবেশন বসে: বাজেট অধিবেশন, বাদল বা বর্ষাকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশন। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? বাজেট অধিবেশনটা হল বছরের প্রথম আর সবচেয়ে দীর্ঘতম অধিবেশন। সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলে, আর শীতকালীন অধিবেশনটা সবচেয়ে ছোট হয়। পরিষ্কার। চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 24। ভারতীয় সংবিধানের 101তম সংশোধনী আইনটি কিসের সাথে সম্পর্কিত? অপশনগুলো হল এ জিএসটি, বি ইডব্লিউএস সংরক্ষণ, সি অনগ্রসর শ্রেণীর কমিশন এনসিবিসি এবং ডি ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়। 101তম সংশোধনী এটা খুবই বিখ্যাত একটা অ্যামেন্ডমেন্ট। এর সঠিক উত্তর হল এ জিএসটি। জিএসটি ঠিক। হ্যাঁ, এই 101তম সংশোধনী আইন 2016-র মাধ্যমেই কিন্তু 1 জুলাই 2017 থেকে সারা দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু হয়। আচ্ছা, আর বাকি সংশোধনীগুলোও তো খুব গুরুত্বপূর্ণ, যেমন 103তম। অবশ্যই। 103তম সংশোধনী 2019 অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বা ইডব্লিউএসদের জন্য শিক্ষা আর চাকরিতে 10% সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আর 102তম? 102তম সংশোধনী 2018-র মাধ্যমে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা এনসিবিসিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। আর 100তম সংশোধনীটা? ওটা ছিল 2015 সালের, ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সংক্রান্ত। সবকটাই খুব গুরুত্বপূর্ণ তথ্য। বেশ, এবার প্রশ্ন নম্বর 25। ভারতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? অপশনস: এ উপরাষ্ট্রপতি, বি লোকসভার স্পিকার, সি ভারতের প্রধান বিচারপতি বা সিজেআই, আর ডি বিদায়ী রাষ্ট্রপতি। এর সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের প্রধান বিচারপতি বা সিজেআই। আচ্ছা, এটা কোন ধারায় বলা আছে? সংবিধানের 60 নম্বর ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে বলা আছে। একটা প্রশ্ন, যদি প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন তখন কি হবে? খুব ভালো পয়েন্ট। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের যিনি প্রবীণতম বিচারপতি থাকেন তিনি রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। বেশ, আর বাকি পদগুলোর ক্ষেত্রে, যেমন উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি, এটা আছে ধারা 69-এ। আর রাজ্যের রাজ্যপালকে শপথ পাঠ করান সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। আর প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বোঝা গেল। চলুন পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 26। প্রশ্নটি হল, হাইকোর্টের একজন বিচারপতির অবসরের বয়স কত? অপশনগুলো: এ 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, ডি 70 বছর। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স, আচ্ছা, এর সঠিক উত্তর বি 62 বছর। 62 বছর? এটা কি প্রথম থেকেই ছিল? না, একটা মজার ব্যাপার আছে। আগে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স ছিল 60 বছর। ওহ, তাই নাকি? হ্যাঁ, পরে 1963 সালে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই বয়সসীমাটা বাড়িয়ে 62 বছর করা হয়। আচ্ছা, আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স? সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা হলো 65 বছর। এখানে আরেকটা বিষয়, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ তো রাষ্ট্রপতি করেন। হ্যাঁ, নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু তাদের শপথবাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। আর পদত্যাগপত্র, সেটা কাকে দেন? রাজ্যপালকে? না, এখানেই বিষয়। তারা পদত্যাগপত্র কিন্তু রাষ্ট্রপতির কাছেই জমা দেন, রাজ্যপালের কাছে নয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার আসি প্রশ্ন নম্বর 27। লোকসভায় কোনো বিল, অর্থ বিল বা মানি বিল কি না তা কে স্থির করেন? অপশন: এ প্রধানমন্ত্রী, বি অর্থমন্ত্রী, সি লোকসভার স্পিকার, ডি রাষ্ট্রপতি। মানি বিলের বিষয়টা খুব ইন্টারেস্টিং। এর উত্তর হলো সি, লোকসভার স্পিকার। মানে এক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত? একদম চূড়ান্ত। সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে, আর সেখানে বলা আছে যে কোনো বিল অর্থ বিল কি না সে বিষয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই ফাইনাল।
এই সিদ্ধান্তকে কি আদালতে চ্যালেঞ্জ করা যায়? না, এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। আচ্ছা, অর্থবিল পেশ করার জন্য কি কোনো বিশেষ নিয়ম আছে? হ্যাঁ, আছে। অর্থবিল লোকসভায় পেশ করার আগে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি বা প্রায়র রেকমেন্ডেশন দরকার হয়। এই বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কতটা? খুবই সীমিত। রাজ্যসভা অর্থবিল বাতিল বা সংশোধন করতে পারে না। তারও সর্বোচ্চ 14 দিন বিলটা আটকে রাখতে পারে। আর যদি মতবিরোধ হয়? অর্থ বিল নিয়ে লোকসভা আর রাজ্যসভার মধ্যে মতবিরোধ হলে কোনো যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং ডাকার নিয়ম নেই। পরিষ্কার। এবার প্রশ্ন নম্বর 28। সংবিধানের কোন অংশটি বা পার্ট ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া নামে পরিচিত? অপশন এ পার্ট 3, বি পার্ট 4, সি পার্ট 2, ডি পার্ট 9। ভারতের ম্যাগনা কার্টা, এটা বলা হয় সংবিধানের পার্ট 3-কে, মানে সঠিক উত্তর এ। পার্ট 3 যেখানে মৌলিক অধিকারগুলো আছে। একদম। পার্ট 3-তে ধারা 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করা হয়েছে। এই অংশটাই নাগরিকদের রাজনৈতিক গণতন্ত্রকে সুনিশ্চিত করে, আর সেই কারণেই একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এই ম্যাগনা কার্টা নামটার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে? হ্যাঁ, অবশ্যই। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা হল 1215 সালে ইংল্যান্ডের রাজা জন দ্বারা সই করা একটা দলিল, যা নাগরিকদের অধিকারের প্রথম লিখিত নথি হিসেবে পরিচিত। আচ্ছা, আর সংবিধানের অন্য পার্টগুলো, যেমন পার্ট 4? পার্ট 4-এ আছে নিবেশমূলক নীতি বা ডিএসপি, যা আর্থসামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে, আর পার্ট 4-এ আইভিএ-তে আছে মৌলিক কর্তব্য। বেশ, তাহলে এবার প্রশ্ন নম্বর 29। আন্তঃরাজ্য পরিষদ বা ইন্টারস্টেট কাউন্সিল কে গঠন করেন? অপশনস: এ সংসদ, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি নীতি আয়োগ। ইন্টারস্টেট কাউন্সিল, এটি গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। সুতরাং সঠিক উত্তর হল বি রাষ্ট্রপতি। এটা কোন ধারায় বলা আছে? সংবিধানের 263 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র আর রাজ্যগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য রাষ্ট্রপতি এই পরিষদ গঠন করতে পারেন। এই পরিষদের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী পদাধিকারও বলে এই পরিষদের চেয়ারম্যান হন। আর সদস্য হিসেবে থাকেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকরা। এই পরিষদটা কবে গঠিত হয়েছিল? এটা কিন্তু সংবিধান চালুর সাথে সাথেই হয়নি। সরকারিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে 1990 সালে প্রথম এই পরিষদ গঠিত হয়। আচ্ছা, প্রশ্ন নম্বর 30। ভারতের সংবিধানের 4র্থ তফসিলে বা 4th শিডিউলে কি বর্ণিত আছে? অপশনগুলো হলো: এ দরত্যাগ বিরোধী আইন, বি ভাষা তালিকা, সি রাজ্যসভায় আসন বণ্টন এবং ডি শপথ ও প্রতিজ্ঞা। 4র্থ তফসিল, এখানে বর্ণনা করা আছে সি রাজ্যসভায় আসন বণ্টন। রাজ্যসভায় আসন বণ্টন? হ্যাঁ, মানে 4র্থ তফসিলের রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে রাজ্যসভার আসন কিভাবে বণ্টন করা হবে তার বর্ণনা দেওয়া আছে। এই বণ্টনটা কিসের ভিত্তিতে হয়? এটা মূলত জনসংখ্যার ভিত্তিতে করা হয়। কোন রাজ্যের আসন সংখ্যা সবচেয়ে বেশি? বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যসভার আসন সংখ্যা সর্বাধিক 31টি, আর পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হল 16টি। আর বাকি তফসিলগুলোর বিষয়বস্তু, যেমন শপথ বা প্রতিজ্ঞা? শপথ ও প্রতিজ্ঞার বয়ান আছে 3য় তফসিলে, আর 7ম তফসিলে কেন্দ্র, রাজ্য ও যুগ্ম তালিকার মাধ্যমে ক্ষমতার বণ্টন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশ্ন নম্বর 31। প্রশ্নটি হল 1919 সালের ভারত শাসন আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কি নামে পরিচিত? অপশনগুলো বলছি: এ মর্লেমেন্টো সংস্কার, বি মন্টেগো চেমসফোর্ড সংস্কার, সি সাইমন কমিশন রিপোর্ট, আর ডি পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এটা খুবই পরিচিত একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন বি মন্টেগো চেমসফোর্ড সংস্কার। মন্টেগো চেমসফোর্ড, আচ্ছা। হ্যাঁ, তৎকালীন ভারত সচিব এডউইন মন্টেগু এবং ভাইসরয়
লর্ড চেমসফোর্ডের নামে এটা পরিচিত। ও আচ্ছা, তাদের দুজনের নাম মিলিয়েই এটা হয়েছে। একদম। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো প্রদেশগুলোতে দ্বৈত শাসন বা ডায়ার্কি ব্যবস্থা চালু করা। দ্বৈত শাসন, এই বিষয়টা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। হ্যাঁ, মানে প্রাদেশিক বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা হলো রিজার্ভড বা সংরক্ষিত, আর অন্যটা হস্তান্তরিত বা ট্রান্সফার্ড। দুটো আলাদা ভাগ। হ্যাঁ, এখানেই কিন্তু মূল বিষয়টা। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন ধরুন পুলিশ, বিচার ব্যবস্থা, অর্থ, এগুলো ছিল গভর্নরের হাতে, মানে সংরক্ষিত তালিকাভুক্ত। আর কম গুরুত্বপূর্ণ বিষয় যেমন শিক্ষা বা স্বাস্থ্য, সেগুলো ভারতীয় মন্ত্রীদের হাতে দেওয়া হয়। তার মানে আসল ক্ষমতাটা ব্রিটিশদের হাতেই ছিল। ঠিক তাই। এই ব্যবস্থাটা পরে 1935 সালের আইনে বাতিল করে দেওয়া হয়। আর অপশন এতে যে মর্লেমিন্টো সংস্কারের কথা আছে, ওটা তো 1909 সালের আইন, যেটা পৃথক নির্বাচনের জন্য পরিচিত। আচ্ছা, পরিষ্কার হলো। এবার পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 32, গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন কে উত্থাপন করেছিলেন? অপশনগুলো হলো এ ডক্টর বি.আর. আম্বেদকর, বি জওহরলাল নেহেরু, সি সর্দার বল্লভভাই পটেল এবং ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। হ্যাঁ, এটা খুবই ঐতিহাসিক একটা মুহূর্ত ছিল। 13ই ডিসেম্বর 1946 সালে নেহেরু এই প্রস্তাবটি গণপরিষদে পেশ করেন। প্রস্তাবটার গুরুত্ব কি ছিল? দেখুন, এটা ছিল ভবিষ্যৎ ভারতের একটা রূপরেখা। মানে স্বাধীন ভারত কেমন হবে, তার আদর্শগুলো কি হবে, সার্বভৌম সাধারণতন্ত্র, নাগরিকদের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা, এই সব কিছুর একটা দর্শন ছিল এই প্রস্তাবে। বলতে গেলে সংবিধানের একটা ব্লুপ্রিন্ট। একদম। আর গণপরিষদ এটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করে 22শে জানুয়ারি 1947 সালে। সবচেয়ে মজার তথ্য হলো এই অবজেক্টিভ রেজলিউশনেরই পরিমার্জিত রূপটা আজ আমাদের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল। বাহ, এটা দারুণ একটা তথ্য। আর ডক্টর আম্বেদকর, তিনি তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এবার আসি 33 নম্বর প্রশ্নে। ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাশ হয়? অপশন এ 1950, বি 1955, সি 1960, ডি 1986। এই সঠিক উত্তর হলো অপশন বি, 1955। 1955। হ্যাঁ, সংবিধানের পার্ট 2তে মানে ধারা 5 থেকে 11তে নাগরিকত্ব নিয়ে বলা আছে, কিন্তু বিস্তারিত আইন তৈরির ক্ষমতাটা সংসদকে দেওয়া হয়েছিল। আর সেই ক্ষমতা ব্যবহার করেই এই আইনটা তৈরি হয়। ঠিক তাই। এই আইন অনুযায়ী 5টা উপায়ে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যেতে পারে। কি কি সেগুলো? জন্মসূত্রে, বংশানুক্রমে, নথিকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে, দেশীয়করণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে, আর কোনো নতুন ভূখণ্ড ভারতে অন্তর্ভুক্ত হলে। আর নাগরিকত্ব হারানোরও তো উপায় আছে। হ্যাঁ, 3টি উপায় আছে। কেউ যদি স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করে, মানে রেনান্সিয়েশন; অন্য দেশে নাগরিকত্ব নিলে, মানে টার্মিনেশন; আর সরকার যদি কাউকে বঞ্চিত করে, অর্থাৎ ডেপ্রিভেশন। এই আইনটা কিন্তু পরে অনেকবার সংশোধনও হয়েছে। আচ্ছা, বেশ। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 34 নম্বর, বর্তমানে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি ভারতীয় সংবিধানে কোন ধরনের অধিকার? অপশনগুলো হলো এ মৌলিক অধিকার, বি নির্দেশমূলক নীতি, সি আইনি অধিকার, ডি সামাজিক অধিকার। এটা নিয়ে অনেকেরই একটু সংশয় থাকে। বর্তমানে এর সঠিক উত্তর হলো অপশন সি, এটি একটি আইনি অধিকার বা লিগ্যাল রাইট। আগে তো এটা মৌলিক অধিকার ছিল, তাই বা? একদম। সংবিধান যখন তৈরি হয় তখন ধারা 31 এবং 19-এর 1-এর এফ এর অধীনে এটা একটা ফান্ডামেন্টাল রাইট ছিল। তাহলে এই পরিবর্তনটা কেন করা হলো? আসলে স্বাধীনতার পর ভূমি সংস্কার বা জমিদারি প্রথা বিলোপের মতো পদক্ষেপ নিতে গিয়ে এটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। সরকার জনস্বার্থে জমি অধিগ্রহণ করতে পারছিল না। ও, মানে উন্নয়নের পথে বাধা হচ্ছিল। হ্যাঁ, অনেকটা তাই। সেই কারণেই 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মোরারজি দেশাইয়ের সরকার এটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। আর এখন এর অবস্থানটা কি? এখন এটি সংবিধানের পার্ট 12-এর 300A ধারায় একটা সাধারণ সাংবিধানিক বা আইনি অধিকার হিসাবে আছে। বোঝা গেল। চলুন পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 35।
ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? অপশন এ ধারা 40, বি ধারা 44, সি ধারা 45 আর ডি ধারা 50। এটা নিয়েও বেশ চর্চা হয়। এর সঠিক উত্তর হলো অপশন বি, ধারা 44। ধারা 44। হ্যাঁ, এটা কিন্তু নির্দেশমূলক নীতির অংশ। মানে এটা বলবৎযোগ্য নয়, রাষ্ট্রকে এটা কার্যকর করার জন্য চেষ্টা করতে বলা হয়েছে। এই ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি এর মূল ধারণাটা কি? ধারণাটা হলো বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক নেওয়ার মতো ব্যক্তিগত বিষয়গুলিতে সব ধর্মের নাগরিকদের জন্য একটাই আইন থাকবে। ভারতে কি এটা কোথাও চালু আছে? হ্যাঁ, বর্তমানে শুধুমাত্র গোয়া রাজ্যে এটা কার্যকর আছে। সম্প্রতি উত্তরাখণ্ডেও এটা কার্যকর করার জন্য আইন পাশ হয়েছে। আচ্ছা, আর অপশনের অন্য ধারাগুলো, যেমন ধারা 40? ধারা 40 হল গ্রাম পঞ্চায়েত গঠনের সঙ্গে সম্পর্কিত, আর ধারা 51 তো মৌলিক কর্তব্যের কথা বলে। ঠিক আছে, এবার আমরা সংসদের দিকে একটু নজর দিই। প্রশ্ন নম্বর 36। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট কতজন সদস্য থাকেন? অপশন এ 30 জন, বি 22 জন, সি 15 জন, ডি 7 জন। সংসদের কমিটিগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। এর সঠিক উত্তর হবে অপশন বি, 22 জন। 22 জন। আচ্ছা, এই সদস্যের বিন্যাসটা কেমন? এই 22 জনের মধ্যে 15 জন আসেন লোকসভা থেকে, আর বাকি 7 জন আসেন রাজ্যসভা থেকে। আর এই কমিটির কাজটা কি? এর প্রধান কাজ হল সরকারের বার্ষিক হিসাব আর ক্যাগের যে অডিট রিপোর্ট সেটা পরীক্ষা করা, মানে সরকারের খরচের উপর নজরদারি করা। এটাকে তো তাহলে সরকারের ওয়াচডগ বলা যেতে পারে। একদম। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো 1967 সাল থেকে একটা প্রথা চলে আসছে যে এই কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে নিযুক্ত হন। লোকসভার স্পিকার তাকে নিয়োগ করেন। এটা তো গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর একটা ব্যবস্থা। অবশ্যই। প্রসঙ্গত বলে রাখি, সংসদের সবচেয়ে বড় কমিটি কিন্তু এস্টিমেট কমিটি, যার 30 জন সদস্যই লোকসভা থেকে আসেন। আচ্ছা, বেশ। এবার 37 নম্বর প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারেন না? অপশনগুলো হলো এ লোকসভার নির্বাচিত সদস্যরা, বি রাজ্যসভার নির্বাচিত সদস্যরা, সি বিধানসভার নির্বাচিত সদস্যরা এবং ডি সংসদের মনোনীত সদস্যরা। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। এর উত্তর হলো অপশন ডি, সংসদের মনোনীত সদস্যরা, মানে নমিনেটেড মেম্বার্স। তারা কেন ভোট দিতে পারেন না? কারণ রাষ্ট্রপতির যে নির্বাচন মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ, সেটা শুধুমাত্র নির্বাচিত বা ইলেক্টেড প্রতিনিধিদের নিয়েই তৈরি হয়। লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরাই শুধু ভোট দেন। যুক্তিটা কি এর পেছনে? যুক্তিটা হলো মনোনীত সদস্যদের তো রাষ্ট্রপতি নিজেই মনোনীত করেন, যেমন রাজ্যসভার 12 জন সদস্য। তারা যদি আবার রাষ্ট্রপতি নির্বাচনেই ভোট দেন, তাহলে একটা স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে পারে। ঠিক, কিন্তু একটা ব্যতিক্রমও তো আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট প্রক্রিয়ায়, মানে ধারা 61 অনুযায়ী, সংসদের সকল সদস্য, নির্বাচিত এবং মনোনীত উভয় অংশ নিতে পারেন, কিন্তু তখন আবার বিধানসভার সদস্যরা পারেন না। খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আচ্ছা, এবার রাজ্য আইনসভার দিকে আসি। প্রশ্ন নম্বর 38। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল, কত সালে বিলুপ্ত করা হয়েছিল? অপশনস এ 1967, বি 1969, সি 1971, ডি 1977। এর সঠিক উত্তর অপশন বি, 1969। 1969 সালে। হ্যাঁ, সংবিধানের 169 নম্বর ধারা অনুযায়ী সংসদ কোনো রাজ্যের বিধান পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারে। এর জন্য পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো প্রথমে সেই রাজ্যের বিধানসভাকে একটা প্রস্তাব পাশ করতে হয়, আর সেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নয়, বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় বা স্পেশাল মেজরিটিতে পাশ করতে হয়। তারপর সেটা সংসদে যায়। বর্তমানে ভারতের কটা রাজ্যে বিধান পরিষদ আছে? এখন 6টা রাজ্যে আছে: বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। পশ্চিমবঙ্গ তো আবার এটা ফিরিয়ে আনার কথা ভাবছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বিধানসভায় প্রস্তাব পাশ করেছে, কিন্তু সেটা এখনও সংসদে পাশ হয়নি। আচ্ছা, এবার আসি জরুরি অবস্থা সংক্রান্ত প্রশ্নে। প্রশ্ন নম্বর 39। সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করার কথা বলা হয়েছে? অপশন এ 352 ধারা, বি 356 ধারা, সি 360 ধারা, ডি 365 ধারা। 3 ধরনের জরুরি অবস্থার মধ্যে এটি একটি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 360 ধারা।
আচ্ছা, 352 আর 356। তো তাহলে জাতীয় জরুরি অবস্থা আর রাষ্ট্রপতি শাসনের জন্য? একদম। 352 জাতীয় জরুরি অবস্থা আর 356 রাজ্যের রাষ্ট্রপতি শাসন। 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করেন যে ভারতের আর্থিক স্থায়িত্ব বা ঋণ ব্যবস্থা বিপন্ন, তখন তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ভারতে কি এটা কখনো জারি হয়েছে? সৌভাগ্যবশত আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হয়নি। যদি জারি হয় তাহলে কি হতে পারে? এর ফলাফল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঘোষণা 2 মাসের মধ্যে সংসদে অনুমোদন করাতে হয়, আর একবার অনুমোদিত হলে এটা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। এই সময় বিচারপতি সহ সমস্ত সরকারি কর্মচারীদের বেতন কমানো যেতে পারে। এটা তো একটা চরম পরিস্থিতি। হ্যাঁ, চূড়ান্ত আর্থিক সংকট মোকাবিলার জন্যই এই ব্যবস্থা রাখা আছে। বেশ। প্রশ্ন নম্বর 40। নীতি আয়োগ বা নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি কে হন? অপশনগুলো হলো: এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি অর্থমন্ত্রী, ডি পরিকল্পনা মন্ত্রী। এটাও বেশ সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশন বি, প্রধানমন্ত্রী। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এর চেয়ারম্যান হন। হ্যাঁ, এক্স অফিসিও চেয়ারপারসন। 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপন করে এই সংস্থাটি তৈরি হয়। নীতির পুরো নামটা কি? এর পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা তো কোনো সাংবিধানিক সংস্থা নয়, তাই না? না, এটা কোনো সাংবিধানিক বা বিধিবদ্ধ সংস্থাও নয়। এটা একটা এক্সিকিউটিভ বডি যা সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। পরিকল্পনা কমিশনের সাথে এর মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলে দর্শনের। পরিকল্পনা কমিশন ছিল একটা টপ ডাউন মডেল, মানে কেন্দ্র থেকে রাজ্যের জন্য পরিকল্পনা হতো। আর নীতি আয়োগ কোঅপারেটিভ ফেডারালিজম বা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর জোর দেয়, যেখানে রাজ্যগুলোর ভূমিকা অনেক বেশি। এর একজন ভাইস চেয়ারম্যান থাকেন, যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্ন নম্বর 41। ভারতীয় সংবিধানে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে যেটাকে আমরা বাজেট বলি, সেটার কথা কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশনগুলো হলো: এ 110 ধারা, বি 112 ধারা, সি 115 ধারা, আর ডি 266 ধারা। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ বাজেট শব্দটা আমরা সবসময় ব্যবহার করি। হ্যাঁ, একদম। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 112 ধারা। আর মজার বিষয় হলো আমাদের সংবিধানে কিন্তু বাজেট শব্দটা কোথাও ব্যবহারই করা হয়নি। তাই নাকি? এটা তো অনেকেই জানে না। হ্যাঁ, এর বদলে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ও আচ্ছা, বার্ষিক আর্থিক বিবৃতি। একদম। আর এটা রাষ্ট্রপতির নির্দেশে অর্থমন্ত্রী লোকসভাতে পেশ করেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস জানার ছিল, আগে তো রেল বাজেট আলাদা করে পেশ করা হতো। ঠিক, 2017 সাল পর্যন্ত এটাই নিয়ম ছিল। কিন্তু বিবেক দেবরায় কমিটির সুপারিশে 2017 সাল থেকে রেল বাজেটকে সাধারণ বাজেটের সাথেই যুক্ত করে দেওয়া হয়। বোঝা গেল। আর অপশন ডিতে যে 266 ধারা আছে, ওটা কিসের জন্য? ধারা 266 হল ভারতের সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সম্পর্কিত। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে পরের প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 42। সিকিমকে কততম সংশোধনীর মাধ্যমে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য বা ফুল স্টেটের মর্যাদা দেওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো হলো: এ 35তম সংশোধনী 1974, বি 36তম সংশোধনী 1975, সি 38তম সংশোধনী 1975, আর ডি 42তম সংশোধনী 1976। এখানে দুটো সংশোধনী খুব কাছাকাছি, তাই কনফিউশন হতে পারে। হ্যাঁ, 35 আর 36। সঠিক উত্তরটা হলো অপশন বি, 36তম সংশোধনী, যা 1975 সালে হয়েছিল। আচ্ছা, তাহলে 35তম সংশোধনীতে কি হয়েছিল? 35তম সংশোধনীতে, মানে তার ঠিক আগের বছর, সিকিমকে সহযোগী রাজ্য বা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দেওয়া হয়েছিল। এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ছিল। ও আচ্ছা, তারপর 36তম সংশোধনীতে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হলো। একদম। সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে যুক্ত হয়। আর সিকিমের জন্য কিন্তু একটা বিশেষ ধারাও আছে সংবিধানে। তাই? কোনটা? আর্টিকেল 371F। এর মাধ্যমে সিকিমের জন্য কিছু বিশেষ বিধানের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ। এবার প্রশ্ন নম্বর
43 রাজ্যসভার সদস্যদের সর্বাধিক অনুমোদিত সংখ্যা বা ম্যাক্সিমাম স্যাংশন স্ট্রেংথ কত? এটা একটা বেসিক কিন্তু খুব জরুরি প্রশ্ন। অপশনস: A 245, B 250, C 252, D 260। এখানে অনেকেই 245 আর 250 মধ্যে গুলিয়ে ফেলে। ঠিক। সর্বাধিক অনুমোদিত সংখ্যা বা স্যাংশন স্ট্রেংথ হল 250, অর্থাৎ অপশন বি। কিন্তু বর্তমানে তো সদস্য সংখ্যা 245, তাই না? হ্যাঁ, বর্তমানে সদস্য সংখ্যা হল 245। এই 250 জনের মধ্যে মানে সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী 238 জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হবেন আর 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হবেন। আচ্ছা, আর এই 12 জনকে রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্র থেকে মনোনীত করেন? 4টি নির্দিষ্ট ক্ষেত্র থেকে: সাহিত্য, বিজ্ঞান, কলা এবং সমাজসেবা। বেশ। রাজ্যসভাকে তো স্থায়ী কক্ষও বলা হয়। হ্যাঁ, এটা একটা পার্মানেন্ট হাউস। এর সদস্যদের মেয়াদ হয় 6 বছর আর প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। দারুণ। চলুন পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 44। সংবিধানের কোন কমিটি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? ফান্ডামেন্টাল ডিউটিজ খুব ইম্পর্ট্যান্ট টপিক। অপশনগুলো হল: এ বর্মা কমিটি, বি সরকারিয়া কমিশন, সি সর্দার সোয়ার্ন সিং কমিটি আর ডি বলবন্ত রায় মেহতা কমিটি। এর উত্তরটা প্রায় সবারই জানা উচিত। হ্যাঁ। সঠিক উত্তর হল অপশন সি, সর্দার সোয়ার্ন সিং কমিটি। এই কমিটির সুপারিশে তাহলে ফান্ডামেন্টাল ডিউটিজ যুক্ত হয়? হ্যাঁ, 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল। তখন সংবিধানে একটা নতুন পার্ট 4A আর নতুন একটা ধারা 51A যোগ করা হয়। আচ্ছা, আর শুরুতে কটা মৌলিক কর্তব্য ছিল? শুরুতে 10টা ছিল, পরে 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে 11 নম্বর কর্তব্যটা যোগ করা হয়েছে। আর এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই ধারণাটা নেওয়া হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা USSR এর সংবিধান থেকে। আচ্ছা, ঠিক আছে। এবার প্রশ্ন নম্বর 45। ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়েছিল? খুব ক্লাসিক একটা প্রশ্ন। অপশনস: এ অন্ধ্রপ্রদেশ, বি রাজস্থান, সি পশ্চিমবঙ্গ, ডি গুজরাট। এখানেও একটা কনফিউশন তৈরি হয় প্রথম আর দ্বিতীয় রাজ্য নিয়ে। প্রথম চালু হয়েছিল রাজস্থানে। অপশন বি হলো সঠিক উত্তর। এটা কবে আর কোথায় হয়েছিল? এটা হয়েছিল 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায়। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর উদ্বোধন করেন। আর আপনি যে দ্বিতীয় রাজ্যের কথা বলছিলেন? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ ছিল দ্বিতীয় রাজ্য যারা এই ব্যবস্থা গ্রহণ করেছিল। আচ্ছা, আর আমাদের পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয়? পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে আর প্রথম নির্বাচন হয় তার 5 বছর পর 1978 সালে। বেশ। আর জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? ওটা হলো 24শে এপ্রিল। ঠিক আছে। এবার প্রশ্ন নম্বর 46। জেলা জজ বা ডিস্ট্রিক্ট জাজেসদের কে নিয়োগ করেন? জুডিশিয়ারি থেকে প্রশ্ন। অপশনগুলো হলো: এ রাজ্যের রাজ্যপাল, বি হাইকোর্টের প্রধান বিচারপতি, সি রাজ্যের মুখ্যমন্ত্রী, ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানেও একটা ক্ষমতার বিভাজন আছে। নিয়োগটা করেন রাজ্যের রাজ্যপাল, মানে অপশন এ। কিন্তু এখানে তো হাইকোর্টেরও একটা ভূমিকা থাকে, তাই না? একদম। রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের সাথে পরামর্শ করেই জেলা জজদের নিয়োগ, পদোন্নতি এবং পোস্টিং দেন। এটা ধারা 233-এ বলা আছে। আচ্ছা, জেলা জজ হওয়ার জন্য যোগ্যতা কি লাগে? দুটো মূল যোগ্যতা আছে। অন্তত 7 বছর আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো চাকরিতে থাকা যাবে না। আর এদের ওপর নিয়ন্ত্রণ কার থাকে? ধারা 235 অনুযায়ী জেলা জজ এবং অন্যান্য যত অধস্তন আদালত আছে তাদের বিচারকদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে হাইকোর্টের হাতে। বেশ, পরিষ্কার হলো। পরের প্রশ্ন 47। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনস: এ একবারও নয়, বি একবার, সি 2 বার, ডি 3 বার। এটা নিয়ে অনেক বিতর্ক আর মামলাও হয়েছে। হ্যাঁ। প্রস্তাবনা আজ পর্যন্ত মাত্র একবারই সংশোধন করা হয়েছে। সুতরাং সঠিক উত্তর অপশন বি। এটা কোন সংশোধনীতে করা হয়েছিল? সেই বিখ্যাত 42তম সংশোধনী 1976 সালে। এটাকে তো মিনি সংবিধানও বলা হয়। ঠিক। তখন কি কি শব্দ যোগ করা হয়েছিল? 3টি নতুন শব্দ যুক্ত করা হয়েছিল:
সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার এবং সংহতি বা ইন্টিগ্রিটি। আচ্ছা, আর প্রস্তাবনা যে সংবিধানের অংশ, এই রায়টা কোন মামলায় দেওয়া হয়? এটা দেওয়া হয় কেশাবন্ধ ভারতী মামলায়। তার আগে কিন্তু বেরুবাড়ি মামলায় বলা হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট বলে যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এবং এটা সংশোধন করা যাবে, তবে মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রেখে। চমৎকার। এবার প্রশ্ন নম্বর 48, রিট জারির ক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাস কথাটির আক্ষরিক অর্থ কি? রিটগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। অপশনগুলো হলো এ, আমরা আদেশ দিচ্ছি, বি, শরীরটি হাজির করা হোক, সি, কোনো অধিকারে, আর ডি, নিষিদ্ধ করা। হ্যাভিয়াস কর্পাস একটা ল্যাটিন শব্দ। এর আক্ষরিক অর্থ হল টু হ্যাভ দ্য বডি, অর্থাৎ শরীরটি হাজির করা হোক। অপশন বি। এর উদ্দেশ্যটা ঠিক কি? এর মূল উদ্দেশ্য হল যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হয় তাকে মুক্তি দেওয়া। এটাকে ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। আর বাকি অপশনগুলোর মানে কি? আমরা আদেশ দিচ্ছি বা উই কমান্ড হল ম্যান্ডামাস, কোনো অধিকারে বা বাই হোয়াট অথরিটি হল কুও ওয়ারেন্টো, আর নিষিদ্ধ করা বা টু ফোবিড হল প্রহিবিশন। খুব ভালো। এবার 49 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? একটা প্রতিষ্ঠান যেটা এখন আর নেই, কিন্তু ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। অপশনস 1948, 1949, 1950, 1951। প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে, মানে অপশন সি। তারিখটা মনে আছে? হ্যাঁ, 1950 সালের 15ই মার্চ। কেসি নিয়োগী সুপারিশে একটা ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে এটা তৈরি হয়েছিল। এর চেয়ারম্যান কে হতেন? পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারম্যান হতেন, মানে প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। আর এটা তো এখন নীতি আয়োগ দিয়ে রিপ্লেস করা হয়েছে। একদম। 2014 সালে এটা বাতিল করা হয়, আর এর জায়গায় 2015 সাল থেকে নীতি আয়োগ বা নীতি আয়োগ গঠন করা হয়েছে। বেশ, আজকের সেটের শেষ প্রশ্নে চলে এসেছি। প্রশ্ন নম্বর 50, ভারতীয় সংবিধানের 343 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? ভাষা নিয়ে প্রশ্ন, এটাও খুব সেন্সিটিভ একটা বিষয়। অপশন এ, ইংরেজি, বি, হিন্দি দেবনাগরী লিপিতে, সি, সংস্কৃত, ডি, উর্দু। ধারা 343-এর 1 অনুযায়ী কেন্দ্রের সরকারি ভাষা হবে হিন্দি এবং সেটা দেবনাগরী লিপিতে, অর্থাৎ অপশন বি। কিন্তু সরকারি কাজে তো ইংরেজিও ব্যবহার করা হয়। হ্যাঁ, হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট 1963 এর মাধ্যমে ইংরেজির ব্যবহারকে অনির্দিষ্টকালের জন্য সহ সরকারি ভাষা হিসেবে বহাল রাখা হয়েছে। আচ্ছা, তাহলে কি হিন্দি আমাদের জাতীয় ভাষা? না, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ভারতের সংবিধানে কোনো জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উল্লেখ নেই। হিন্দি হল রাজভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বাহ, খুব সুন্দরভাবে পুরো বিষয়গুলো পরিষ্কার হলো। ধন্যবাদ। চলো বন্ধুরা, আজকের ইন্ডিয়ান পলিটি এমসিকিউ প্র্যাকটিস ক্লাসটা এখানেই শেষ। আজকে যারা মন দিয়ে পুরোটা প্র্যাকটিস করেছো, তোমরা সত্যিই ভালো করেছো, কারণ পলিটি হলো এমন একটা সাবজেক্ট যেটা নিয়ম করে এমসিকিউ না করলে স্কোর ওঠে না। এখন তোমাদের কাজ খুব সিম্পল। আজকে যেগুলো ভুল হয়েছে সেগুলো নিয়ে একদম হতাশ হবে না, কারণ ভুল মানেই তোমার কনসেপ্ট কোথায় আটকে আছে সেটা তুমি ধরতে পেরেছো। একটা কাজ করো, আজকের সেট থেকে যে 5টা প্রশ্ন তোমার সবচেয়ে বেশি কনফিউজিং লেগেছে সেগুলো খাতায় লিখে রাখো, আর ওই প্রশ্নগুলোর সাথে যে আর্টিকেল বা কনসেপ্ট ছিল সেটা একবার দেখে নাও। দেখবে পরের বার আর ভুল হবে না। আর তোমরা কমেন্টে অবশ্যই লিখবে আজকে তোমাদের স্কোর কত হলো, কোন প্রশ্নটা সবচেয়ে ট্রিকি লাগলো, আর কোন টপিকটা তোমরা বেশি চাইছো, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, জুডিশিয়ারি না কনস্টিটিউশনাল বডিজ। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ একসাথে প্র্যাকটিস করলে প্রস্তুতি আরও শক্ত হয়। এমন আরও WBCS প্রিলিমস ফোকাসড এমসিকিউ ক্লাস পেতে এখনই সাবস্ক্রাইব করো এক্সাম প্রেপ বাংলা, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে নতুন ক্লাস মিস না করো। আর PDF এর জন্য আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও, লিংক ডেসক্রিপশনে আছে। চলো আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও, কনফিডেন্স ধরে রাখো। অল দ্য বেস্ট।